আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত করেছে, আপনারা সবাই যাকে চেনেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের বাংলাদেশের যে কথাগুলো বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে না, এবং বাংলাদেশের মানুষের মনের কথাগুলো যে বাংলাদেশের মানুষ ওপেনলি বলতে পারে না, যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না তারাও জানেন, আর যারা নিষিদ্ধ চায় তাদের তো নেতৃত্বই দিচ্ছেন এই অসাংবিধানিক সরকারের প্রধান, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন। প্রতিনিয়ত তিনি কিন্তু যুদ্ধের হুমকির কথা বলেন, প্রতিনিয়ত তিনি কিন্তু সেভেন সিস্টারের কথা বলেন, প্রতিনিয়তই তিনি এইসব কথা বলার মৌলিক কারণ। তাহলে বিষয়টা কি? ক্রিমিনাল মাইন্ড। আমি অনেকগুলো কথা আপনাকে আজকে শেয়ার করবো, যেসবগুলো আমি আমার সাংবাদিকতার জীবনে কম ব্যবহার করেছি, কিন্তু এই কথাগুলো এখন হলো যে গত 24 ঘন্টায় আমার কিছু পরিবর্তন এসেছে সংবাদ শব্দ ব্যবহার। যেমন আগে কাউকে ঘৃণা শব্দটা ব্যবহার করতাম না, এখন দেখা যাচ্ছে যে আমরা যদি হিটলারকে ঘৃণা করি, তাহলে হিটলার যেমন বিকারহীন মানুষ ছিলেন, এরকম একটা বিকারহীন মানুষ বাংলাদেশের ঐতিহ্যগতভাবে একটা রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যুক্ত, যেই দল বাংলাদেশের এখনো 33 to sometime 40% মানুষের সাপোর্ট রয়েছে। আমি বলছি না সেই দলের কোনো অপরাধ নেই, সেই দলের কথা বলছি কেন, আমি বলছি সেই দলের নেতৃবৃন্দের যারা পরিচালক তাদের ইয়ে নেই। হ্যাঁ, সেই সকল না বলে উনি দলকে কাজ করতে দিবেন না, এটা তো হতে পারে না। এটা তো হিটলারের যে এরকম ভাবে একদম ডিজাইন করে একটা জাতি গোষ্ঠীকে, আমরা একটা কথা সবসময় ভুলে যাই, যেটা ইতিহাসে আসে না। হিটলার ইহুদিদেরকে যেরকম হত্যা করেছেন, ঠিক একইভাবে হত্যা করেছেন জিপসিদেরকে। ইউরোপকে জিপসি ক্লিন করতে চেয়েছিলেন। আমি শুধু জানিয়ে রাখি যে আমি প্রাগে ছিলাম 18 বছর, এবং হিটলারের ইতিহাসগুলো আমার নিজের পড়া আইনশাস্ত্র করতে গিয়ে। অতএব এই বিচারহীন মানুষটা সাথে যারা যুক্ত হয়েছেন, তারা হলো বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধের উগ্র ইসলামী জঙ্গি গোষ্ঠীর মানুষ। অতএব সেখানে খিলাফতের আন্দোলন হচ্ছে, সেখানে খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে, সেখানে গণজামায়াত করে সেখানে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। 8 বছরের শিশুকে রেপ করে হত্যা করা হচ্ছে। এই লোকটা বিকারহীন, সে কিছুই বলে না, সে সে কিন্তু দেশকে দখল করে সে তো এক্সিকিউটিভ প্রধান হিসাবে এক্সিকিউট করছে অনেক কিছু। সে দেশ সে ঘুরে বেড়াচ্ছে একজন পররাষ্ট্র মন্ত্রীর মতো। হ্যাঁ, সে প্রতিদিনই বিভিন্ন দেশে চলে যাচ্ছে, অথচ ওনার ক্যারেক্টারগত কারণেই উনি যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, ওনার তো একটাই কাজ যে সামনে পরীক্ষা। যেমন আমি উদাহরণ দিয়ে বলি তৌফিক মারুফ ভাই, যে আমরা যখন মেট্রিক পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের কিন্তু আর কোনো কাজ ছিল না, পরীক্ষা পাস। ওনার কাজ তো হলো ওনারা যেটা আমরা এই বিষয়টা, এই জিনিসটা চলেন আজকে ওনাকে দিতে চাই। হ্যাঁ, আপনি বলছেন গত সরকার ছিল অগণতান্ত্রিক, অমুক তমুক, স্বৈরাচার, সমস্ত কিছু। ওকে, কি করলেন? জনগণকে ভাওতাবাজি বললেন যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবো। গণতন্ত্রের তো প্রথম শর্ত ইলেকশন। এটা স্টেট ডিপার্টমেন্টের মিস টেমি আমাকে বলছেন, বাংলাদেশে ইলেকশন, এটা অন দা রেকর্ডে বলেছেন, বাংলাদেশ ইলেকশন ম্যাটার্স, বাংলাদেশে গণতন্ত্র ম্যাটার্স। এটা ডিপ্লোম্যাটিকলি বললেও এই কথাটা হলো ইলেকশন তারা চায়, কিন্তু উনি তো ইলেকশনে বিশ্বাস করেন না, কারণ ওনার তো ইলেকশন দিলে ওনার ক্ষমতা আর থাকবে না। অতএব উনি চাচ্ছেন ইউক্রাইন তৈরি করতে। ইউক্রাইনের বিষয়টা যারা আমাদেরকে শুনছেন, সম্মানিত শ্রোতা মন্ডলী, আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, তারপরে আমার ইচ্ছা হচ্ছে ইউক্রাইন কেন বললাম। ইউক্রাইন বিষয়টা হলো, সেখানে একজন কমেডিয়ানকে, এর আগের ইতিহাস আছে যে কিভাবে আমাদের দেশের মতন করে সেখানে একটা রেভুলেশন মানুষকে তৈরি করা হলো, মানুষকে বুঝানো হলো টাকা দিয়ে যে তোমাদের দেশের সব পলিটিশিয়ানরা করাপ্টেড।
অতএব তোমাদের সব পলিটিশিয়ানদেরকে তোমরা ধরে ধরে গার্বেজ ব্যাগে ফেলে দিতে হবে। আপনারা এই ভিডিও দেখেছেন যে তারা এটা করেছে। হ্যাঁ, এবং সেই প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, উনি আত্মরক্ষার্থে, এবং এটা একটা বিরাট কাজ যে আপনি নিজকে রক্ষা করাটা পলিটিক্সের সবচেয়ে বড় বিজয়। আপনি যদি নিজকে রক্ষা করতে না পারেন, চার্চেস্কোর মতন যদি আপনাকে গুলি খেয়ে মরতে হয়, দেন আপনি তো ওইখানেই শেষ হয়ে গেলেন। সো সেই প্রেসিডেন্টও রাশিয়া চলে যেতে হলো। তারপর কিছু দিনের ভিতরে এই আমেরিকার পাপেট, আমেরিকার পুতুল, আমেরিকার বেবিকে বসানো হলো। উনি একজন কমেডিয়ান। এই কমেডিয়ানের মাধ্যমে কি করা হলো, এই দীর্ঘ সময় ধরে একজন পৃথিবীর দ্বিতীয় বা প্রথম পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া হলো। যে যুদ্ধটা কন্টিনিউ করতে করতে গত সপ্তাহে আপনারা দেখতে পেলেন যে আমেরিকার সাথে তাদের কি চুক্তি হয়েছে। এটা সব ক্লিয়ার। আমেরিকার মোস্ট পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার পপুলারিটি খুব হাই। আমি অনেক কাজের ওনার প্রশংসা করি, এবং এই কাজটা যেটা করেছেন আমেরিকান হিসাবে আমি এটার প্রশংসা করবই, কারণ আমেরিকা এক পয়সা লুজ করেনি সেখানে এই যুদ্ধে। কিন্তু বাংলাদেশকে আমি বলছি, এই ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশের বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকেও তারা এই বঙ্গোপসাগর, এই যে ইউনূস যেসব করছে সেখান থেকে শুরু, এবং সেইখান থেকে কখনোই কোন রাজনৈতিক সরকার এই রকম ভাবে সাবমিশন করেননি যে কি চান আমার এই ক্ষমতা, আমি আর কতদিনই বাঁচবো, এই কয়েকদিন যদি নির্বাচন কি, মানুষকে লাগাবে, আওয়ামী লীগকে নিষেধ করব, তাহলে এটা নিয়ে গন্ডগোল চলতে থাকবে, আর আমি এখানে মানবিক করিডোর নিবেন, সৈন্য পাঠাবেন, অমুক করবেন, আমাদের পোর্ট নিয়ে যাবেন, আমাদের ক্ষমতা নিলেন একজন উপদেষ্টা বিশিষ্ট, উনি দেখতেও ভালো একজন উপদেষ্টা। প্রথমে ঢাকা শহর ময়লাযুক্ত, এই ঢাকাকে তিলোত্তমা না করে উনি সেন্ট মার্টিন নিয়ে প্রথম সপ্তাহে সেখানে বন্ধ করে দিলেন মানুষকে যাওয়া। সো তারা তো নিয়ে আসছেন। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের কার্যক্রমকে সমস্ত ধরনের, এবং এমনকি সাইবার স্পেসেও কার্যক্রম নিষিদ্ধ করা, এটাও মেটিকুলাসলি ডিজাইন। এটা ডক্টর ইউনূস সাহেবের ভাষায় আমি বলি, এরা হঠাৎ করে কালকে ওনারা করেননি। এটা আমি, যদি আমাকে একটু সুযোগ দেন, আমি একটা প্রশ্ন একটু করতে চাই, যে আপনি যে কথাগুলো বললেন, যে এই করিডোর বলি, সীমান্ত বলি, আরো যা যা চিটাং পোর্ট বলি, অর্থাৎ দেশ বিক্রির কথা বা যা যা চায় সেগুলো দেওয়ার প্রশ্নটি তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার একদম শেষ পর্যায় পর্যন্ত জোর দিয়ে খোলামেলা বলেছেন যে যদি আমি এগুলো দিতে পারি তাইলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। তার মানে সেটার কি প্রমাণ মিলল? আমি আপনাকে এই প্রশ্নটা, যে এটা অ্যানালাইসিস করার কোনো উপায় নেই, এটা হলো সাদা কালো, যে প্রত্যেকটি কথা গত সরকার বলছি এই কারণে যেহেতু ওনাকে পুশ করে সরকার ক্ষমতা দখল করা হয়েছে। অতএব এই কথাটা শুধু প্রমাণিত নয়, এটা ভেরিফাইড, সবকিছু ভেরিফাইড এর একটা উদাহরণ দিই তাহলে সমস্তগুলোর প্রমাণ। এটা একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারবি, ল্যাবরেটরিতে যখন আমরা লবণ টেস্ট করতাম, তখন এটা তো একটা টেস্ট দিয়ে বোঝাতে পারতাম যে দিস ইজ দিস লবণ। ভলকার তুর্ক, ওনাকে কেউ গান পয়েন্টে বলেনি যে আপনি বলেন, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ গিয়ে ধরেনি ওনার গলা চেপে যে আপনি বলেন কি হয়েছে। উনি নিজেই নিজের তাগিদেই, কারণ মানুষের কিছু কাজকে গোপন রাখতে পারে না, এটা প্রকাশ করে ফেলেই। এবং সে ভলকার তুর্ক তো নিজে বলেছেন যে বাংলাদেশ আর্মিকে বলছি তোমাদের চাকরি থাকবে না তুমি যদি সরকারের কথা শোনো। এখন লক্ষ্য করে দেখুন, এটা যেহেতু প্রমাণিত, বাকি সবগুলো তো প্রমাণিত, না হলে ইউনাইটেড নেশনসের জাতিসংঘের সেক্রেটারি উনি বাংলাদেশে গেছেন, বাঙালিদের কাছে যান নাই। আপনার কথাগুলো, আমাদের কথাগুলো যারা শুনছেন, আমি এই ভাষা প্রয়োগ করছি এই জন্য কারণ খেপে গেলে, মানে খেপে যাওয়ার অর্থটা হলো যে কতটুকু ধৈর্য ক্ষমতা থাকা উচিত অ্যানালাইসিস করার মতন। কেন এটা এই বিকারহীন মানুষ যেটার মধ্যে কোনো নিয়ম নীতি নেই।
বাংলাদেশে এখন কোনো নিয়ম নীতির মধ্যে চলছে না। এটা আপনি বিচার ব্যবস্থা থেকে, সংবাদ মাধ্যম থেকে, ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত, সেখানে ইউনাইটেড নেশনস এর ব্যক্তিটা সাধারণ সম্পাদক কোথায় গেলেন? বাঙালিদের সাথে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের সাথে কিন্তু উনি ইফতারি করেননি। বাংলাদেশের কোনো কাজের জন্য উনি সেখানে যাননি। উনি গিয়েছেন অন্য, মানে পশ্চিমা, আমি শুধু বলবো না মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, পশ্চিমাদের ইন্টারেস্ট ওইখানে ইমপ্লিমেন্ট করার জন্য বাংলাদেশে যে ওনাদের সহযোগিতায় এবং ওনাদের কাছে সাবমিশন করার যে ব্যক্তিটাকে বসাইছেন, তাকে বলার জন্য তুমি করিডোর দিবা, কারণ এটা আমাদের প্রয়োজন। উনি তো একটা এই আন্তরিক গুতারেস বোধহয় পর্তুগালের ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, সেই তারাও তো, আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি জানেন জাতিসংঘ, আপনি জানেন ইউএসএ, আপনি জানেন কাতার, এই সমস্ত কিছু তো এই মেটিকুলাসলি ডিজাইনে পয়সা দিয়েছে। এবং এই পয়সাগুলো যখন কোনো রাজনৈতিক শক্তিকে দিয়ে পরীক্ষিতভাবেই তারা টেস্ট করে পারেনি কখনো এই সাবমিশনে আনতে। এবং আমি ধন্যবাদ জানাই, যদিও এটা স্বৈর শাসক ছিল, স্বৈর শাসক ছিলেন জিয়াউর রহমান, কিন্তু আমি ধন্যবাদ জানাই এই অর্থে যে তারাও সাবমিশন করেননি, তারাও এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমাদের, আপনার প্রশ্নের উত্তর এখানে প্রমাণিত হয়ে গেল যে শেখ হাসিনা যে কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলো শুধু প্রমাণিত নয়, ধ্রুব সত্য। এবং এই সত্যের জন্যই এই মেটিকুলাস, এটা কোনো রাজনৈতিক ভাবে ওনাকে পরাজিত করা হয়নি, রাজনৈতিক ভাবে ওনাকে পুশ আউট করা হয়নি, এটা সম্পূর্ণ ডিজাইন করে। এবং এটার জন্য এইভাবে না হলে সেখানে সশস্ত্র যুদ্ধ হতো, সেটা আমরা ইতিমধ্যে জানি এই তথাকথিত কিশোর গ্যাংদের কাছ থেকে। এবং এই সশস্ত্র যুদ্ধের জন্য অস্ত্র কিন্তু আমাদের বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম দিয়ে অনেক আগেই ঢুকেছিল। এবং দে আর, থ্যাংক ইউ। যে আপনি যেহেতু স্টেটমেন্ট ডিপার্টমেন্টে প্রতিদিন কাজ করেন এবং তাদের সঙ্গে আপনার খুব ভালো জানাশোনা, আমরা দেখি সব জায়গায় বাঙালি সবাই আপনাকে দেখে, যে আপনি প্রশ্ন করেন তার উত্তর আমরা শুনি, সেই আশায়ও থাকি। তো এই যে ডক্টর ইউনূস একেবারে সরাসরি তার যে বন্ধু, সেটি ইউরোপ হোক, ইউরোপ আমেরিকা যেখানেই হোক, তারা তো তাকে জানে এক ধরনের যে তিনি ইসলামের প্রতি তার অত আনুগত্য নাই, বা তিনি মানবতার কথা বলেন। অর্থাৎ অন্যভাবে যদি বলি, সোজা কথায়, বা এই যে তার যে এখনকার সতীর্থ ইসলামপন্থী যারা আছেন, তাদের ভাষায় যে নাস্তিক হিসেবেই মূলত ডক্টর ইউনূসকে জানেন তার বন্ধুরা এই ইউরোপ আমেরিকার। তো সেইখানে ডক্টর ইউনূস এখন যে মৌলবাদী গোষ্ঠীর খপ্পরে পড়ে, বা নিজে যে ক্ষমতা দখলের লোভে যে মৌলবাদী গোষ্ঠীরকে যে পৃষ্ঠপোষকতা করছেন, এই বিষয়টিকে আমেরিকা বা তার বন্ধুরা কিভাবে দেখছে? তারা কি দেখছে না যে জঙ্গিবাদের কবলে দেশকে ডক্টর ইউনূস ঠেলে দিচ্ছে? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা একাডেমিক হয়ে পড়বে। আমি চেষ্টা করছি এটা কতভাবে সহজভাবে বলা যায়। জি প্লিজ। সেটা হলো যে আমরা অর্ডিলের কথা জানি। অর্ডিল যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মধ্যে কোনো ছিল না যেটা বলবো যে অলৌকিক শক্তির কথা প্রচ্ছন্নভাবে থাকলেও সেটা ছিল সরাসরি মানুষকে অর্ডিল দেয়া। তার অর্থ হলো যে তোমাকে এই অপরাধের জন্য তোমার হাত কেটে সেখানে লবণ লাগিয়ে দেওয়া হবে, গরম পানিতে হাত রাখতে হবে, এটা যদি 7 দিনে শুকিয়ে যায় তাহলে তুমি নিরপরাধী। তা এই প্রাচীন আদিকালের ব্যবস্থা থেকে ধীরে ধীরে মানুষ ক্ষমতার বলয়ের ভিতরের মানুষগুলো সৃষ্টি করলো দেবতাকে।